বলবীর, বল উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শেখরে হিমাদ্রির। বলবীর, বল মহাবিশ্বের মহাকাশে ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক গোলক ভেদিয়া, খোদার আসন আরষ্ঠে দিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী। বলবীর, বল উন্নত মম শির। পাকিস্তানিরা তাকে ডাকত পাপা টাইগার নামে। তার নাম শুনলে ত্রাস সৃষ্টি হতো পাকিস্তানি ক্যান্টনমেন্টে। তিনি ছিলেন ৩টি দেশের সেনাবাহিনীর অফিসার। ১৯৪২ সালে তৎকালীন ব্রিটিশ সাম্রাজ্যের ইতিহাসে সর্বকনিষ্ঠ মেজর ছিলেন তিনি। প্রায় ২৩ বছর বয়সে তিনি হয়েছিলেন একটি ব্যাটালিয়নের অধিনায়ক। একটি দেশের স্বাধীনতার পথে মুক্তিযুদ্ধে তিনি ছিলেন সশস্ত্র বাহিনীর প্রধান। একটি দেশের স্বাধীনতা এনে দেওয়ার রণাঙ্গনের অন্যতম সারথি তিনি আর কেউ নন, মোহাম্মদ আতাউল গনি উসমানী। The grace of God that I'm here to see Dhaka again as a free country. I left on the 29th as a fugitive, assisted by a first cousin of mine, Emar Usmani, then Deputy Secretary of the Home Department, and another cousin of mine called Salahuddin. 2 young men got me out of the clutches of the murderers' gangs on the 29th morning. আতাউল গনি ওসমানীর জন্ম ১৯১৮ সালের ১ সেপ্টেম্বর সুনামগঞ্জে। যদিও তাদের বাড়ি সিলেটের বালাগঞ্জ থানায়, যা এখন ওসমানী নগর নামে পরিচিত। তার বাবা খান বাহাদুর মফিজুর রহমান ছিলেন সুনামগঞ্জের এসডিও। সেখানেই জন্ম ওসমানীর। বাবার চাকরির সুবাদে উসমানীর শৈশব কৈশোর কেটেছে বিভিন্ন জায়গায়। একসময় তারা সুনামগঞ্জ থেকে চলে গিয়েছিলেন গুয়াহাটিতে। ওখানেই প্রাথমিক শিক্ষায় হাতেখড়ি হয়। ১৯৩৪ সালে সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক পরীক্ষায় তিনি পুরো ভারতবর্ষে প্রথম হয়েছিলেন। এই দারুণ ফলাফলের জন্য ব্রিটিশ সরকার ওসমানীকে প্রায়োটোরিয়া পুরস্কার দিয়েছিল। আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতক পাশ করেছিলেন ১৯৩৮ সালে। এরপর তৎকালীন সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। ১৯৩৯ সালে রয়্যাল আর্ম ফোর্সেস ক্যাডেট হিসেবে যোগ দেন দেরাদুনে ব্রিটিশ ভারতীয় মিলিটারি একাডেমিতে। প্রশিক্ষণ শেষ করেন ১৯৪০ সালে। যোগ দিলেন ব্রিটিশ সেনাবাহিনীর কমিশনড অফিসার হিসেবে। ১৯৪২ সালে মেজর পদে পদোন্নতি পেয়েছিলেন জেনারেল ওসমানী। ১৯৪২ সালে ওসমানী ছিলেন ব্রিটিশ সাম্রাজ্যের ইতিহাসে সর্বকনিষ্ঠ পদোন্নতি পাওয়া মেজর। দেশ বিভাগের পর ১৯৪৭ সালের ৭ অক্টোবর ওসমানী যোগ দেন পাকিস্তানি সেনাবাহিনীতে। এ সময় তার মর্যাদা ছিল লেফটেন্যান্ট কর্নেল। ১৯৫১ সালে তিনি যখন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রথম ব্যাটালিয়নের অধিনায়ক হন, তখন তার হাতেই প্রতিষ্ঠিত হয়েছিল চট্টগ্রাম সেনানিবাস। ১৯৬৭ সালে সেনাবাহিনীর চাকরি থেকে অবসর নেন তিনি। এরপর ১৯৭০ সালে আওয়ামী লীগের পক্ষে নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচিত হয়েছিলেন। মুক্তিযুদ্ধের ২৫ মার্চ ঢাকাতেই ছিলেন ওসমানী। পাকিস্তান সেনাবাহিনী থেকে বছর ৪ আগে অবসর নেওয়া ওসমানীর সামরিক দক্ষতা ও দূরদর্শিতা সম্পর্কে পাকিস্তানি সরকার ভালো করেই অবগত ছিল। ওই রাতেই ওসমানীকে হত্যা চেষ্টায় হন্য হয়ে খুঁজতে থাকে পাকিস্তানি কমান্ডোরা, কিন্তু একেবারেই ভাগ্যগুণে অনেকটা অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান জেনারেল ওসমানী। মুক্তিযুদ্ধ শুরু হলে ওসমানী সীমান্ত পার হয়ে ভারতে চলে যান। প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে ভাষণ দেন। ওই ভাষণে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর অবকাঠামো গঠনের কথা উল্লেখ করেন। এমএজি ওসমানীকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান সেনাপতি হিসেবে ঘোষণা করা হয়। The Mukti Bahini had become the symbol of the new spirit. Colonel Usmani took over as the first commander-in-chief of the freedom fighters. উল্লেখ্য ১০ এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্র জারি ও সরকার গঠন করা হয় এবং পরবর্তীকালে ১৭ এপ্রিল মুজিবনগরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শপথ গ্রহণ করেন।
1971 সালের 17 এপ্রিল গঠিত হয় মুজিবনগর সরকার, আর ওসমানীকে করা হয় মুক্তি বাহিনীর প্রধান সেনাপতি। এমএজি ওসমানীর নির্দেশনা অনুযায়ী সমগ্র বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হলো। প্রতিটি সেক্টরে সেক্টর কমান্ডার হিসেবে একজন সেনাবাহিনীর অফিসারকে নিয়োগ দেয়া হলো। বিভিন্ন সেক্টর ও বাহিনীর মাঝে সমন্বয় করা, রাজনৈতিক নেতৃত্বের সাথে যোগাযোগ রাখা, অস্ত্রের যোগান নিশ্চিত করা, গেরিলা বাহিনীর প্রশিক্ষণের ব্যবস্থা করা প্রভৃতি কাজ সাফল্যের সাথে পালন করেছেন এমএজি ওসমানী। 12 এপ্রিল থেকে এমএজি ওসমানী মন্ত্রীর সমমর্যাদায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান সেনাপতি হিসেবে যুদ্ধ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। পাকিস্তানি সেনাবাহিনী ছিল দক্ষ এবং সংখ্যায় অনেক বেশি। এই বিবেচনায় ওসমানী রণকৌশল ছিল প্রথমে শত্রুকে নিজেদের ছাউনিতে আটকে রাখা এবং তাদেরকে যোগাযোগের সবগুলো মাধ্যম থেকে বিচ্ছিন্ন করে ফেলা। এজন্য এমএজি ওসমানী মে মাস পর্যন্ত নিয়মিত পদ্ধতিতে যুদ্ধ পরিচালনা করেন। মে মাসের পর তার মনে হয় প্রয়োজনের তুলনায় অনেক কম সংখ্যক সৈন্য নিয়ে শত্রুকে ছাউনিতে আটকে রাখা গেলেও ধ্বংস করা সম্ভব নয়। এই বিষয়ে তিনি সরকারকে জানিয়ে যুদ্ধ কৌশলগত পরিবর্তন আনেন। প্রাক্তন ইপিআর ও বাঙালি সদস্য, আনসার, পুলিশ বাহিনী ও যুবকদের নিয়ে একটি গণবাহিনী বা গেরিলা বাহিনী গঠন করেন। কিন্তু মুক্তি সংগ্রামে এমএজি ওসমানীর হাতে কোনো নৌবাহিনী ছিল না। তবে নিয়মিত নৌবাহিনীর কিছু অফিসার এমএজি ওসমানীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতেন। তাছাড়া ফ্রান্সের জলাভূমিতে থাকা পাকিস্তানের ডুবোজাহাজের কিছু সংখ্যক কর্মীও মুক্তিবাহিনীর সাথে নিয়মিত যোগাযোগ রেখেছিলেন। কিছুদিন পর এমএজি ওসমানী তাদের কিছু সংখ্যক গেরিলাকে নিয়ে একটি নৌ কমান্ডো বাহিনী গঠন করেন। আগস্টের মাঝামাঝিতে তারা নদীপথে শত্রুদের চলাচল প্রায় বন্ধ করে দেন। নৌবাহিনী গঠনের ফলে একটা বড় ধরনের সংকটের অবসান হলেও দেশ স্বাধীন হবার আগে আরও একটি স্কট এমএজি ওসমানী অনুভব করেন। সেটি হচ্ছে তার হাতে কোনো বিমান বাহিনী ছিল না। শেষের দিকে দুটি হেলিকপ্টার ও একটি আচার আর নিজের চলাচলের জন্য একটি ডাকোটা নিয়ে ছোট্ট একটি বিমান বাহিনী গঠন করেছিলেন এমএজি ওসমানী। একসময় সামরিক বাহিনীর কতিপয় অফিসার প্রশ্ন তুলেছিল, মুজিবনগরে বসে ওসমানীর পক্ষে এককভাবে যুদ্ধ পরিচালনা করা কতটুকু সম্ভব। সেক্টর কমান্ডাররা নিজ নিজ সেক্টরের নির্দেশ প্রদানের অবাধ ক্ষমতা দাবি করেন। এই ঘটনায় ওসমানী মানসিকভাবে আহত হয়ে 10 জুলাই প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের উপস্থিতিতে মুক্তিবাহিনীর প্রধানের পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। পরে তাকে বলা হয় পুরো ঘটনাটি একটি ভুল বোঝাবুঝি ছিল। সেক্টর কমান্ডার এবং প্রধানমন্ত্রীর অনুরোধে তিনি স্বপদে আবারও পুনর্বহাল হন। পাকিস্তান হানাদার বাহিনী 1971 সালের 16 ডিসেম্বর মুক্তিবাহিনী ও ভারতীয় সামরিক বাহিনীর যৌথ কমান্ডের কাছে আত্মসমর্পণ করে। বাংলাদেশ স্বাধীন হয়। এই আত্মসমর্পণ অনুষ্ঠানে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি জেনারেল ওসমানী অনুপস্থিত ছিলেন। আত্মসমর্পণ অনুষ্ঠানে ওসমানীর উপস্থিত না থাকার কারণ ছিল আর্মি প্রোটোকল। আত্মসমর্পণ অনুষ্ঠানে ভারতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ভারতীয় সেনাবাহিনীর পূর্ব ফ্রন্টের অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং আরোরা। অন্যদিকে পাকিস্তানের পক্ষে উপস্থিত ছিলেন পাকিস্তানের পূর্বাঞ্চলীয় সৈন্যবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল এ.কে নিয়াজি। এরা দুজনেই ছিলেন আঞ্চলিক প্রধান। অন্যদিকে ওসমানী ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান। তাই সেনাবাহিনীর প্রোটোকল রক্ষার্থে কোনো সেনাবাহিনীর আঞ্চলিক প্রধানের সাথে তিনি কোনো অনুষ্ঠানে উপস্থিত হতে পারেন না। এম.আর. আক্তার মুকুল তার আমি বিজয় দেখেছি বইতে লিখেছিলেন, 1971 সালের 16 ডিসেম্বর দুপুরে প্রায় 12টা নাগাদ কলকাতাস্থ থিয়েটার রোডে মুজিবনগর সরকারের অস্থায়ী সচিবালয়ে প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের কাছে খবর এসে পৌঁছালো ঢাকায় পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করতে সম্মত হয়েছে। আজ বিকেলেই ঢাকায় আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ হবে। মুজিবনগর সরকারের পক্ষ থেকে এই অনুষ্ঠানে প্রতিনিধিত্ব করার জন্য উচ্চ পদস্থ কাউকে উপস্থিত থাকতে হবে। প্রধানমন্ত্রী তাজউদ্দিনকে তখন কিছুটা চিন্তিত দেখাচ্ছিল। প্রধানমন্ত্রী জেনারেল ওসমানীকে দেখে আনন্দে একরকম চিৎকার করে উঠলেন, সিএনসি সাহেব, ঢাকায় সর্বশেষ খবর শুনেছেন বোধহয়? এখন তো আত্মসমর্পণের তোড়জোড় চলছে। প্রধানমন্ত্রী বাকি কথাগুলো শেষ করতে পারলেন না। ওসমানী তাকে করিডোরের আরেক কোনায় এক প্রান্তে নিয়ে গেলেন। দুজনের মধ্যে মিনিট কয়েক কি কথাবার্তা হলো আমরা তা শুনতে পেলাম না। ওসমানী সাহেব শেষ কথাটুকু আমরা শুনতে পেলাম, নো প্রাইম মিনিস্টার, মাই লাইফ ইজ ভেরি প্রেশাস, আই কান্ট গো।
আত্মসমর্পণ অনুষ্ঠানের দুদিন পর জেনারেল ওসমানী মুজিবনগর সদর দপ্তরে ফিরে আসেন। তাকে আত্মসমর্পণ অনুষ্ঠানে অনুপস্থিত থাকার কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, দেখুন, আমরা স্বাধীনতা অর্জন করতে যাচ্ছি, কিন্তু দুঃখ হলো স্বাধীন জাতি হিসেবে আমাদের মধ্যে আত্মমর্যাদা বোধ সম্পর্কে কোনো চেতনা এখনো জন্ম হয়নি। ঢাকায় আত্মসমর্পণের অনুষ্ঠানে আমার যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কারণ এই সশস্ত্র যুদ্ধ ভারত বাংলাদেশের যৌথ কমান্ডের অধীনে হলেও যুদ্ধের অপারেটিং পার্টির পুরো কমান্ড ছিল ভারতীয় সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল শ্যাম মানেকশ। আত্মসমর্পণ অনুষ্ঠানে জেনারেল মানেকশকে রিপ্রেজেন্ট করলেন লেফটেন্যান্ট জেনারেল আরোরা। আত্মসমর্পণ অনুষ্ঠানে মানেকশ গেলে আমার যাওয়ার প্রশ্ন উঠত। সার্বভৌম ক্ষমতার ভিত্তিতে আমার অবস্থান জেনারেল মানেকশর সমান। সেখানে মানেকশর অধীনস্থ আঞ্চলিক বাহিনীর প্রধান জেনারেল আরোরার সফর সঙ্গী হতে আমি পারি না। এটা কোনো দেমাগের কথা না, এটা প্রোটোকলের ব্যাপার। আমি দুঃখিত, আমাকে অবমূল্যায়ন করা হয়েছে। আমাদের মধ্যে আত্মমর্যাদার বড় অভাব। ব্রিটিশ গণতন্ত্রকে মডেল হিসেবে মনে করতেন জেনারেল ওসমানী। রাজনৈতিক সঠতা, কপটতার ধারে কাছেও তার অবস্থান ছিল না। চিরকুমার ছিলেন জেনারেল ওসমানী। শেষ জীবনে মেঝেতে চাদর বিছিয়ে ঘুমাতেন। নিজের সব সম্পত্তি মৃত্যুর আগেই তিনি বিলিয়ে দিয়েছিলেন ট্রাস্টের মাধ্যমে, যেন তা মানুষের কাজে লাগে। আজ মুক্তিযুদ্ধকালীন মুক্তিবাহিনী ও সেনাবাহিনীর প্রধান সেনাপতি আতাউল গনি ওসমানীর প্রতি রইল হিস্ট্রি মিস্ট্রির পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা।